আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা জানো করোনা দিন দিন বেড়ে যাচ্ছে, তো তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, বাসায় বেশি বেশি অবস্থান করবে। আজকে আমরা দেখব ভৌত আলোক বিজ্ঞানের আলোর ব্যতিচার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, আলোর ব্যতিচার জানার আগে আমাদের জানতে হবে তরঙ্গের উপরিপাতন এবং উপরিপাতন নীতি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন, যেটা আমি অলরেডি লিখে রেখেছি। দেখো কি লিখেছি আমি, দুই বা ততোধিক তরঙ্গ। উপরিপাতন বলতেই তোমরা বুঝতে পারছো যে নিশ্চয়ই একটা তরঙ্গ দিয়ে হবে না, অবশ্যই দুই বা ততোধিক তরঙ্গ লাগবে। দুই বা ততোধিক তরঙ্গ যদি কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, যদি একই সাথে অতিক্রম করে, তাহলে ওটা হচ্ছে আমাদের উপরিপাতন। আর তখন কি হয় দেখো, তখন যে কণাটার আর কি লব্ধি সরণ হয়, তাই ওটা হয় তরঙ্গগুলো পৃথক পৃথক সরণের ভেক্টর বীজগাণিতিক সমষ্টির সমান। কিভাবে হয় আমরা যদি একটু চিত্র দেখি তাহলে তোমরা ক্লিয়ার হবে। ধরো আমরা দুইটা তরঙ্গ নিচ্ছি, এটা একটা তরঙ্গ নিলাম, আর একটা তরঙ্গ নিলাম, যা এর বিস্তার দেখো, এর বিস্তার ধরে নিলাম আমি এ, এর বিস্তার একটু অল্প ধরলাম, একটু কম ধরলাম, এ ভাগ 2 যদি ধরি, এর বিস্তার কিন্তু কম। সেকেন্ডটার আমি যে দ্বিতীয় তরঙ্গ আঁকাচ্ছি, এটা হচ্ছে, এটা লব্ধি সরণ যদি ধরে নেই y1, আর এটার ধরে নেই যদি y2। দেখো দুইটা আমাদের তরঙ্গ আছে, একটা বিস্তার হচ্ছে a, এখান থেকে এইখানে, আর আরেকটার বিস্তার দেখো কম, a ভাগ 2 বলতে পারি আমি, a ভাগ 2, a ভাগ 2। এখন দেখো তাহলে কি হবে, দুইটা একই সাথে শুরু হয়েছে এবং একই সাথে শেষ হয়েছে, সেই জন্য বলা হচ্ছে উপরিপাতন। যে দুই বা ততোধিক তরঙ্গ যদি একই সাথে অতিক্রম করে, তাহলে তাকে বলা হচ্ছে উপরিপাতন। আর তরঙ্গগুলোর লব্ধি সরণ কি হবে দেখো, আমরা ধরে নিয়েছি প্রথম তরঙ্গের আমাদের লব্ধি সরণ, আমাদের সরণ হচ্ছে, সরি লব্ধি না, সরণ হচ্ছে y1, এবং দ্বিতীয় তরঙ্গের সরণ হচ্ছে y2। তাহলে লব্ধি সরণ কেমন হবে দেখো, এই দুইটা যদি আমরা যোগ করি ভেক্টর বীজগাণিতিক সমষ্টির সমান। তার মানে আমি যদি গাণিতিকভাবে দেখাই, তাহলে আমার লব্ধি সরণ যদি y হয়, তাহলে y1 প্লাস y2। এটা হচ্ছে আমি গাণিতিকভাবে দেখালাম। যদি আমি চিত্রে দেখাই তাহলে কি হবে দেখো, চিত্রে কি হবে, এই দুইটার বিস্তার মিলে কি হবে, অনেক বড় একটা বিস্তারের আমাদের তরঙ্গের উৎপত্তি হবে, নতুন একটা তরঙ্গের উৎপত্তি হবে। এই যে এটা হচ্ছে আমাদের ধরো y, তাহলে y y1 প্লাস y2। যেহেতু ভেক্টর বীজগাণিতিক সমষ্টি বলেছে, তাই আমরা কি করলাম, y y1 প্লাস y2। তাহলে এখানে বিস্তার কি হবে, এই তরঙ্গের ক্ষেত্রে বিস্তার কি হবে, a প্লাস a ভাগ 2, তাহলে 2a প্লাস a, তাহলে বিস্তার হচ্ছে 3a ভাগ 2। এই আমাদের তরঙ্গের ক্ষেত্রে যেটা হলো নতুন একটা তরঙ্গ সৃষ্টি হলো, দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে দুইটা তরঙ্গ যখন একসাথে হলো, একই সাথে অতিক্রম করলো, তখন তাদের বিস্তার মিলে কি হয়ে গেল, এই দুইটার বিস্তারের যোগফল হয়ে গেল লব্ধি সরণ। তখন কি হলো, y y1 প্লাস y2। তাহলে আরেকটা যদি আমরা একটু দেখি, দেখো আরেকটা চিত্র যদি দেখি এইখানে, তাহলে কি হবে দেখো, এইখানে ধরো আমি ধরে নিলাম যে এইরকম একটা তরঙ্গ আছে, যার হচ্ছে লব্ধি সরণ y1, আরেকটা তরঙ্গ আছে আমার এইখানে, দেখো বিপরীত দশায় আছে দুইটা, এটা ধরে নিলাম লব্ধি সরণ y2। তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হবে আমাদের, দেখো এটা হবে আমাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। কেন এরকম হলো দেখো, y1 তোমরা যদি দেখো, এই y1 এর বিস্তার কি আমাদের y2 থেকে y1 এর বিস্তার বেশি, তাহলে আমি লিখতে পারি y1 is greater than y2। তাহলে আমি লিখতে পারি দেখো, তাহলে লিখলাম y1 is greater than y2, তাহলে লব্ধি সরণটা কি হবে, y1 minus y2। তার মানে এই যে তরঙ্গটা ছিল y1, এইখান থেকে যদি আমরা এই y2টা বিয়োগ করি, তাহলে এই যে আমাদের লব্ধি সরণ হলো এই রকম, এটা হলো y এইটার লব্ধি সরণ হলো y y1 minus y2।
তাহলে এখানে দেখো, এখানে কি হচ্ছে আমাদের, এখানে কিন্তু আমাদের স্মরণটা কমে যাচ্ছে, আগে যত স্মরণ ছিল তার তুলনায় কমে যাচ্ছে। যদিও এটাও ভেক্টর বীজগাণিতিক সমষ্টি। এখানে মাইনাস, এখন বলতে পারো যে ম্যাডাম এটা তো সমষ্টি না, এটা তো সমষ্টি না, এটাও সমষ্টি। কারণ হচ্ছে ভেক্টরে তোমরা দেখেছো -y2 মানে এখানে এই যে বিপরীত দিকে এসেছে এটা হচ্ছে -y2, এই বিপরীত এইটা যে দিকে ছিল, y1 যে দিকে ছিল তার বিপরীত দিকে y2 আছে, তাই হলো -y2। এটা যদি যোগ করি এইরকম হবে y1 -y2, মাইনাসটা শুধুমাত্র ডিরেকশনের কারণে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই উপরিপাতন নীতি এটার উপরে নির্ভর করে আসলে ব্যতিচারের সৃষ্টি হয়। ব্যতিচার আসলে আর কিছুই না, যদি বিস্তার একই হয়, তরঙ্গদৈর্ঘ্য একই হয়, তাহলে যে দুইটা বা ততোধিক তরঙ্গের যে উপরিপাতন হয়, এই উপরিপাতন কারণে কি হয়, এই যে উজ্জ্বল বা অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়। উজ্জ্বল আর অন্ধকার বিন্দু কিভাবে সৃষ্টি হয়, এই যে দেখো আমরা চিত্রটা এখানে এঁকেছি, চিত্রটা এই যে এখানে কি হয়েছে দেখো, এখানে আমাদের বিস্তার এতটুকু ছিল, এখানে বিস্তার সর্বাধিক হয়েছে। আমরা জানি যে বিস্তার কি, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তীব্রতা সমানুপাতিক বিস্তারের বর্গ, বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে দেখো এখানে অলরেডি আমাদের কি বিস্তার বেশি হয়েছে, বিস্তার যেহেতু বেশি হয়েছে এটাকে আবার স্কয়ার করলে তীব্রতা অনেক বেশি হবে, তার মানে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে। আর এইখানে কি হচ্ছে দেখো, এইখানে আমাদের এখানে বিস্তার কমে যাচ্ছে, এখানে বিস্তার যদি কমে যায় তাহলে স্কয়ার করলাম আরো কমে গেল, তাহলে তীব্রতাটা কি হলো, কমে গেল। আগে যে পরিমাণ আমাদের তীব্রতা ছিল, আগে যে পরিমাণ বিস্তার ছিল সেই তুলনায় এই তরঙ্গের বিস্তার কমে গেছে। তোমাদেরকে এখনই দেখালাম এই দুইটা মিলে, এই দুইটা তরঙ্গ মিলে এই নতুন একটা তরঙ্গের সৃষ্টি হয়েছে। এই নতুন তরঙ্গের বিস্তার কমে গিয়েছে। আমরা জানি বিস্তার হলো গিয়া তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে হচ্ছে গিয়া বিস্তারের বর্গ করছে, তীব্রতাটা কমে যাচ্ছে আগের তুলনায়। সেই জন্য এখানে কি হয়, অন্ধকারের সৃষ্টি হয়। বা আমরা এইভাবে বলতে পারি যে যদি আরেকটা দেখি, আমরা দুইটা তরঙ্গ দেখি। এখানে দেখো একটা তরঙ্গ নিয়েছি, আরেকটা তরঙ্গ নিচ্ছি, যাদের বিস্তার একই, কিন্তু এরা কি হয়েছে, বিপরীত দশায় উপরিপাতন হয়েছে, এদের বিপরীত দশায় মিলিত হয়েছে। এই যে একই বিন্দু থেকে স্টার্ট হয়েছে, একই বিন্দুতে গিয়ে শেষ হয়েছে, সেজন্য বলছি বিপরীত দশায় উপরিপাতন হয়েছে। এই যে দশায় ছিল এই তরঙ্গটা তার বিপরীত দশায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের বিস্তার শূন্য, বিস্তার এখানে যতটুকু ছিল বিস্তার এখানেও ততটুকু ছিল। এখানে কি হয়, এখানে অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়। এটাও হচ্ছে আমাদের একটা ব্যতিচার। তাহলে দেখো এখানে আমাদের তীব্রতা অনেক বেশি হলো, উজ্জ্বল সৃষ্টি হলো, এখানে উজ্জ্বলতা কমে গেল, এখানে অন্ধকার বিন্দুর সৃষ্টি হলো। এগুলো সবগুলোই ব্যতিচার। তার মানে দেখো ব্যতিচার সৃষ্টির জন্য ব্যতিচারটা কি হলো, ব্যতিচারটা হচ্ছে একই বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা আলোক তরঙ্গ যদি উপরিপাতন হয়, এই যে দুইটা আলোক তরঙ্গের যদি উপরিপাতন হয় তাহলে কি হয়, উজ্জ্বল এবং অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়। এই হলো আমাদের ব্যতিচার। আলোর ব্যতিচার দুই রকম, যেটা অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আরেকটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারটাকে আর কি রকম, গঠনমূলক ব্যতিচারে আসলে কিছুই না, এই যে দুইটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গের কি হয়, লব্ধির কারণে আমরা নতুন একটা তরঙ্গ সৃষ্টি হয়। এই নতুন তরঙ্গের মাধ্যমে কি হয়, আসলে তীব্রতা অনেক বেড়ে যাচ্ছে। আমরা বললাম তীব্রতা বেড়ে যাওয়ার কারণে কি হয়, উজ্জ্বলতা সৃষ্টি হয়। এইটা হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। এইখানে কি হচ্ছে আমাদের, এই চিত্রের কথা যদি চিন্তা করি, আমি 1 নাম্বার চিত্র হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচার। 2 নাম্বার চিত্রের কথা যদি চিন্তা করি, 2 নাম্বার চিত্রে আমাদের বিস্তারটা কমে যাচ্ছে, বিস্তার কমে গেলে আমাদের তীব্রতাটা কমে যাচ্ছে, তাহলে আমাদের অন্ধকার বিন্দু সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার, এটাও আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার।
আমাদের বিপরীত দশায় দুইটা তরঙ্গ মিলিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দেখো ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচারের ক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে কি হয়, একই বিস্তার, কম্পাঙ্ক একই, তরঙ্গ দৈর্ঘ্য একই, কিন্তু দুইটা আলোক তরঙ্গ উপরিপতনের ফলে যদি অন্ধকার বিন্দু সৃষ্টি হয়, তার মানে অন্ধকার বিন্দু সৃষ্টি হওয়ার জন্য কি হতে হবে, এটা একটা আরেকটার অপোজিট দিক থেকে শুরু হতে হবে, অপোজিট ডিরেকশনে শুরু হতে হবে, তাহলে এটাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। যদি একই দিক থেকে শুরু হয় তাহলে দেখো তাহলে কি হবে, আমাদের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, তাহলে হবে গঠনমূলক ব্যতিচার। এই ব্যতিচারের আগে আমাদের আরো একটা টার্ম জানা দরকার ছিল, এটা হচ্ছে সুসংগত আলোক উৎস। এটা কেমন করে হয় দেখো, সুসংগত আলোক উৎস ব্যতিচারের ক্ষেত্রে অবশ্যই সুসংগত হতে হবে। ব্যতিচারের একটা শর্তই হচ্ছে আলোক উৎসদ্বয় অবশ্যই সুসংগত হতে হবে। না আলোক উৎস কিভাবে সুসংগত হবে দেখো, দুইটা আলোক উৎস থেকে যদি সমদশায় একই বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ নির্গত হলে উৎসদ্বয় সুসংগত আলোক উৎস হবে। তার মানে দেখো এই যে একটা আমি আলোক উৎস নিলাম, ধরো এটা আলোক উৎস, এটা একটা বাল্ব নিলাম, এখান থেকে আমার আলো দিলাম, এটা একটা চির খুবই প্রস্থ খুবই ছোট, এখন এখান থেকে আলো যাচ্ছে, এই আলোটা ছড়িয়ে যাচ্ছে, এইভাবে ছড়িয়ে যাচ্ছে আলোটা, এখান থেকে যে এভাবে আলোটা ছড়িয়ে যাচ্ছে, এখানে আসছে, দেখো এখানে দুইটা চিহ্ন নিলাম, এই চিহ্নের সমান্তরাল ভাবে দুটো চিহ্ন নিলাম আমরা। আলো কি হচ্ছে, আলো এদিক দিয়ে পাস হয়ে এখানে আবার কি আলো ছড়িয়ে যাচ্ছে। তার মানে দেখো একটা উৎস ছিল, এই উৎস থেকে মূলত কি হলো, আমাদের আলোক তরঙ্গের এস চির দিয়ে গেল, তারপরে S1 এবং S2 চির দিয়ে গেল। যেহেতু উৎস একই তাহলে কি হবে, আলোক তরঙ্গগুলোর আলোক তরঙ্গগুলোর বিস্তার, কম্পাঙ্ক সবই, তরঙ্গ দৈর্ঘ্য সবই কি হবে, এক হবে। এখন দেখো একটা উৎস থেকে নিশ্চিত, এই যে একটা উৎস থেকে বের হলো, একটা উৎস থেকে নিশ্চিত দুইটা আলোককে দুইটা অংশে বিভক্ত করার পর উৎস দুইটা থেকে এই যে দুইটা অংশে বিভক্ত হলো, দুইটা অংশে বিভক্ত হয়ে এই যে এই দুইটা উৎস কি করলো, এই দুইটা উৎস এমন ভাবে আলোকিত হলো যে প্রত্যেকটা চির একটা একটা করে, প্রত্যেকটা চিরই এই S1 এবং S2 এই দুইটা চির কি হলো, আলোক উৎস হিসেবে নতুন ভাবে বিবেচিত হলো। যেহেতু উৎস একটাই, সেই জন্যই আমি বলতে পারছি শুধুমাত্র যে সমদশায় এবং একই বিস্তার এবং একই তরঙ্গ দৈর্ঘ্য আলোক নির্গত হচ্ছে। উৎস যদি আলাদা হতো, দুইটা যদি বাল্ব হতো, কখনোই দশা এক হতো না। তরঙ্গ দৈর্ঘ্য যদি এক হতো, কম্পাঙ্কও যদি এক হতো, কিন্তু দশা এক হতো না। উৎস আমাদের কি হতে হবে, একটা হতে হবে। উৎস একটা থেকে কি হলো, আমাদের দুইটাতে বিভক্ত হয়ে গেল। এই দুইটাতে বিভক্ত হওয়ার পরেও দেখো আলোক তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা সেম হলো। সেজন্যই এই উৎসকে বলা হচ্ছে সুসংগত বা কোহেরেন্ট সোর্স। এখন দেখো ব্যতিচার সৃষ্টির প্রথম শর্তই হচ্ছে আমাদের কি, আলোক উৎসদ্বয় অবশ্যই তোমার কি হতে হবে, সুসংগত হতে হবে। উৎস দুইটা খুবই কাছাকাছি হতে হবে। এই যে আমি এঁকেছি দুইটা চির, এই দুইটা চির দেখো খুবই কাছাকাছি আছে, খুবই কাছাকাছি হতে হবে। বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য একই হবে। আর গঠনমূলক ব্যতিচারের জন্য, এই যে গঠনমূলক ব্যতিচারের জন্য আলোক তরঙ্গদ্বয় অবশ্যই সমদশা সম্পন্ন হতে হবে। আমরা অলরেডি দেখেছি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়েছিল, যে বিপরীত দশায় ছিল তরঙ্গ দুইটা, বিপরীত দশায় ছিল, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে সমদশায় ছিল। তোমরা যদি চিত্রগুলো শুধু মনে রাখো তাহলে তোমরা কিন্তু বলতে পারবে যে যদি এরকম থাকে অনুধাবন যে ব্যতিচারের শর্ত কি, তাহলে তোমরা কিন্তু বলতে পারবে যে গঠনমূলক ব্যতিচারের জন্য অবশ্যই তরঙ্গ দুইটা সমদশায় থাকবে এবং বিপরীত দশায় থাকবে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। আবার উৎস দুইটা অবশ্যই সুসংগত উৎস হইতে হবে, উৎস দুইটা কাছাকাছি থাকতে হবে। তারপর আমরা আরো দেখবো যে কি পথপার্থক্যের কি ঘটনা ঘটে আমরা দেখব। এখন দেখো এখন আমরা যদি বলি যে প্রকৃতিতে কোনো আলোক উৎস সুসংগত নয়, আসলে কেন? আসলে প্রকৃতিতে কোনো আলোই সুসংগত নয়। কারণ হচ্ছে
যে এই যে প্রকৃতিতে আলোগুলো বের হচ্ছে, এই আলোগুলো কি করে একই দশা পার্থক্য বজায় রাখতে পারে না। সেই জন্য কি হয়, প্রকৃতিতে আলোগুলা সুসংগত, আলোর উৎস সুসংগত থাকতে পারে না। এখন দেখো আলোর ব্যতিচারের ক্ষেত্রে বিজ্ঞানী টমাস ইয়ং 1801 সালে লিচির পরীক্ষার মাধ্যমে আলোর ব্যতিচারটা ব্যাখ্যা করেন। লিচির পরীক্ষা কিভাবে করেন দেখেন, দেখো একটু আগেই আমরা বললাম যে যদি দুইটা একই, যদি ধরো আমরা দুইটা বাল্ব নেওয়া হয়, দুইটা বাল্ব একই কোম্পানির, একই পাওয়ারের, একই ভোল্টেজে লাগানো হলো, 220 ভোল্টেজে কারেন্ট একই দিল 5 অ্যাম্পিয়ার দুইটা বাল্বের ক্ষেত্রে, কিন্তু তবুও কি হবে, এদের দশা সেম না হওয়ার কারণে এই দুইটা কি হবে, সুসংগত হতে পারবে না, কোহেরেন্ট সোর্স হতে পারবে না। সেই জন্য বিজ্ঞানী ইয়ং কি করলেন, একটা বাল্ব দিলেন, যেটা একটু আগে আঁকালাম, একটা বাল্বকে একটা চির দিলেন এখানে, এস চির, এইটার সমান্তরালে আবার কি করলেন, আরো দুইটা চির দিলেন, S1 এবং S2। এখান থেকে আলো যাচ্ছে, এখান থেকে আলো যাচ্ছে, এখানে আসলে কি হচ্ছে দেখো, আলো তোমার কালাম, এরকম করে 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 আমাদের তরঙ্গ মুখের সৃষ্টি হয়েছে। এটা ধরো পর্দা। এখন দেখো বিজ্ঞানী ইয়ং কি বলেন, টমাস ইয়ং কি বলেন, যে একটা একবর্ণীয় আলোক উৎস, এখান থেকে একটা চির দেওয়া হয়েছে, এই চির থেকে আলো গেল, এখানে গিয়ে S1 এবং S2, এস এর সমান্তরালে দুইটা চির দেওয়া আছে, S1 এবং S2, এইটা থেকে আলো বের হবে। আলো বের হয়ে দেখো, তোমরা যদি খেয়াল করো, এই যে আমি ডার্ক দিয়ে আঁকিয়েছি, এইখানে কি হয়েছে, এই যে উপরিপাতন ঘটেছে, এইখানে কি হবে আমাদের দেখো, একই সমদশায় আছে, এখানে বলতে পারি আমি এই সমদশায় আছে যেহেতু এখানে এইটা আমি বলতে পারি যে গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়েছে, এখানে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়েছে। আর এইখানে যদি দেখো তোমরা, এই যে এই ডট 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 এইখানে এসে এই বিন্দুর সাথে মিলিত হয়েছে, এইটা কি আমাদের, এইটা বিপরীত দশায় আছে, এইটা আমাদের এইটা যে দশায় আছে তার বিপরীত দশায় এটা আছে, তাহলে এইখানে কি সৃষ্টি হয়েছে দেখো, অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী টমাস ইয়ং এটাই প্রমাণ করেন যে হচ্ছে গিয়া এই দ্বিচির পরীক্ষা, দ্বিচির কেন বলা হচ্ছে, যে দুইটা চির আছে এখানে, সেজন্য দ্বিচির পরীক্ষা বলা হচ্ছে। এখানে কি বলছেন যে যে S1 এবং S2 চিরকে আলোকিত করে, এটা একবর্ণীয় আলোক উৎস, এই আলোক উৎস থেকে কি হয়, পরবর্তীতে একই বিস্তার এবং একই কম্পাঙ্কের আলোক তরঙ্গ নির্গমন হয়, এবং পরবর্তীতে কি হয়, এই যে অনেকগুলা এখানে অনেকগুলো আলোক তরঙ্গ আসে, অনেক তারপর মিলিত হয়, সমদশাগুলো মিলিত হয়ে কি হয়, উজ্জ্বল বিন্দু সৃষ্টি করে, আবার বিপরীত দশাগুলো মিলিত হয়ে কি হয়, অন্ধকার বিন্দু সৃষ্টি করে। এই যে অন্ধকার বিন্দু সৃষ্টি করেছে, এটাই ছিল আমাদের আলোর ব্যতিচারের ক্ষেত্রে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা যেটা আমরা বললাম। এখন যদি আমরা দেখি আলোর ব্যতিচারের ক্ষেত্রে একটু গাণিতিক বিশ্লেষণ যদি দেখি, গাণিতিক বিশ্লেষণটা করার আগে আমরা যদি একটা চিত্র আঁকাই, দেখো এইরকম চিত্রটা, যে দুইটা চির আছে S1 এবং S2, এটা একটা পর্দা, এখানে S1 থেকে আলোক তরঙ্গ গেল, এখান থেকে আবার গেল, এখানে মিলিত হলো পি বিন্দুতে মিলিত হলো, এটা ধরে নিলাম X1 X2, আবার এইখানে কি হলো, S1 থেকে আসলো, আবার S2 থেকে আসলো, এখানেও মিলিত হলো,
এটাও ধরে নিলাম আমরা x1 x2 যদি ধরে নেই, তাহলে দেখো s1 এর এইখানকার ক্ষেত্রে আমাদের সরণ হবে, যদি ধরে নেই a sin twice pi by lambda ct minus x1, এবং y2 এর ক্ষেত্রে আমরা ধরে নেই a sin twice pi by lambda ct minus x2। তাহলে লব্ধি সরণ কি হবে? দেখো এই লব্ধি সরণ কোথায় হচ্ছে? আমাদের পি বিন্দুতে হচ্ছে। দেখো এখান থেকে আলোকতরঙ্গ গেছে, এখান থেকে গেছে, এখানে মিলিত হয়েছে। তাহলে পি বিন্দুর ক্ষেত্রে আমাদের লব্ধি সরণ হচ্ছে y y1 plus y2। যদি করি a sin twice pi ভাগ lambda ct minus x1 plus a sin twice pi ভাগ lambda ct minus x2। তোমরা জানো এরকম একটা সূত্র আছে যে sin a plus b sin c plus sin d এর একটা সূত্র আছে। এরকম সূত্রটা যে 2 sin a plus b into 2 sin cos, দেখো এরকম সূত্রটা sin c plus sin d সূত্র হচ্ছে 2 sin c plus d ভাগ 2 into cos c minus d ভাগ 2। এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি একটা 2 আসলো সামনে, 2a sin twice pi ভাগ lambda, দেখো ct minus x1 plus ct minus x2 ভাগ 2, যেটা করলাম এই যে 2 sin c plus d ভাগ 2, এই যে c এই যে d ভাগ 2 into cos twice pi ভাগ lambda ct minus x1 minus ct plus x2 ভাগ 2। তাহলে দেখো এখানে ct ct কাটা গেল। আমরা আবার একটু উপরে লিখি, তাহলে দেখো আমাদের কি থেকে গেল y is equal to twice a sin twice pi ভাগ lambda ct minus x1 plus x2 ভাগ 2, আর cos এখানে থেকে গেল cos twice pi ভাগ lambda x2 minus x1 ভাগ 2। এই 2 যদি আমি কেটে দেই তাহলে থাকলো আমার twice a sin twice pi ভাগ lambda twice pi ভাগ lambda ct minus x1 plus x2 ভাগ 2, আর cos pi ভাগ lambda x2 minus x1। আমরা ধরে নিলাম যে পি বিন্দুতে লব্ধি সরণ যদি ধরে নেই যে হচ্ছে আমার a is equal to ধরে নিলাম twice a লব্ধি তরঙ্গের সমীকরণ, যার বিস্তার হচ্ছে twice a cos pi ভাগ lambda x2 minus x1, এটা বিস্তার ধরে নিলাম। তাহলে দেখো এইখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো, গঠনমূলক ব্যতিচারের শর্ত আর হচ্ছে ধর্ষাত্মক ব্যতিচারের শর্ত বের করতে পারবো। এটা ছিল আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণ, যেটা আমাদের এই যে পি বিন্দুতে মিলিত হলো s1 থেকে এবং s2 থেকে গিয়ে পি বিন্দুতে মিলিত হলো y is equal to y1 plus y2 দ্বারা। এখন আমরা এইখান থেকে কি করতে পারবো, গঠনমূলক ব্যতিচারের শর্ত বের করতে পারবো। শর্ত কিভাবে বের করব, দেখো এটা হচ্ছে আমাদের লব্ধি সরণ। যদি এই মানটা cos pi ভাগ lambda x2 minus x1 যদি সর্বোচ্চ হয় তাহলে কি হবে, উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। তাহলে যদি উজ্জ্বল বিন্দু সৃষ্টি হওয়ার জন্য cos এর মান আমরা জানি সর্বোচ্চ মান cos plus minus 1। তাহলে দেখো উজ্জ্বল বিন্দু শর্ত হবে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের সৃষ্টির শর্ত যদি আমি লিখি তাহলে cos pi ভাগ lambda x2 minus x1 plus minus 1, তাহলে আমি লিখতে পারি cos n pi, এখানে n এর মান ধরো 0 1 2 3। এখন কিভাবে লিখলাম দেখো, n এর মান যখন 0 এখানে cos pi এর মান হচ্ছে -1, এই যে -1, cos এর n এর মান যখন 1, cos n এর মান যখন 0 তখন cos এর মান 0 তখন +1, n এর মান যখন 1 তখন cos pi এর মান হচ্ছে -1, এই যে -1। এইভাবে আমাদের
n এর মান 0 1 2 3 n। তাহলে আমি লিখতে পারি, দেখো cos যদি আমি বাদ দিয়ে দেই, পাই ভাগ ল্যামডা x2 x1 ইকুয়াল টু n পাই। তাহলে দেখো x2 x1 এর মান বের করতে পারি n ল্যামডা। আমি লিখতে পারি x2 x1 ইকুয়াল টু 2n ভাগ ল্যামডা ভাগ 2। তার মানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের কি হতে হবে, জোড় গুণিতক হতে হবে। যদি তোমার গঠনমূলক ব্যতিচার সৃষ্টির শর্ত হচ্ছে ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক হতে হবে, ল্যামডা n এর মান 0 1 2 3 n। তাহলে দেখো কতবার, এটা হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচারের শর্ত, ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক হওয়া লাগবে। এখন আমরা যদি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত দেখি, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত এখান থেকেই বের করা যাবে। যে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি হবে, যদি cos এর মান, এখানে আমরা বলছিলাম যে cos এর মান সর্বোচ্চ হলে আমাদের উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। cos এর মান যদি 0 হয় তাহলে আমাদের কি হবে, অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। তাহলে 0, কারণ কি, কারণ এখানে বিস্তারের মান হচ্ছে লব্ধির বিস্তারের মান হতে হবে 0, যেটা আমরা চিত্রের সাহায্যে দেখিয়েছিলাম একটু আগে, যে এই যে তরঙ্গ, এই যে বিপরীত দশায় গেল তরঙ্গ, তাহলে এইখানে কি হচ্ছে আমাদের, এখানে লব্ধি সরণের বিস্তার কি হচ্ছে আমাদের, আমাদের এই ক্ষেত্রে বিস্তার হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার 0। তাহলে সেই জন্য কি করছে, cos পাই ভাগ ল্যামডা, এই যে এই মানটা, এটা সমান কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই ভাগ ল্যামডা x2 x1 ইকুয়াল টু cos, এখানে লিখতে পারতাম 0 ইকুয়াল টু cos twice n minus 1 পাই ভাগ 2। তাহলে cos বাদ দিয়ে দিলাম, twice n minus 1 পাই ভাগ 2। তাহলে লিখতে পারি x2 x1 ইকুয়াল টু twice n minus 1 ল্যামডা ভাগ 2। এখানে পাই বাদ দিয়ে দিলাম, ল্যামডাটা এই পাশে আসলো। তাহলে কত পার্থক্য হলো, x2 x1 ইকুয়াল টু twice n minus 1 ল্যামডা ভাগ 2। তাহলে বিন্দু কি হবে, অন্ধকার দেখাবে যদি ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক হয়, বিজোড় গুণিতক হয়। মিলিত তরঙ্গদ্বয়ের তরঙ্গ দুটার যে মিলিত ফল বা লব্ধি তরঙ্গ, এইটার যদি পথপার্থক্য ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক হয়, তাহলেই একমাত্র কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে। ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টির শর্ত তাহলে কি হলো আমাদের, দেখো x2 x1 ইকুয়াল টু twice n minus 1 ল্যামডা ভাগ 2। আর এই পাশে আমাদের কি হলো, গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো x2 x1 twice n ল্যামডা ভাগ 2। তাহলে দেখো বলতে পারি যে যখন উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে বা গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হবে, তখন কি হবে, পথপার্থক্যটা ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক। আর হচ্ছে এখানে ধ্বংসাত্মক ব্যতিচার কখন সৃষ্টি হবে, তখন যখন হচ্ছে ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক হবে, তখনই সৃষ্টি হবে আমাদের আলোর ব্যতিচার। দেখো এই গেল আমাদের কি, আলোর ব্যতিচারের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ। এটাকে যদি আমরা একটু দশা পার্থক্য এবং পথ পার্থক্যের যদি সম্পর্ক বের করি, তাহলে দেখো কি হবে, এই দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক থেকে কিন্তু তোমাদের এমসিকিউতে অঙ্ক আসে, এমসিকিউ থাকে এরকম। দেখো আমরা একটু আগে যেটা লিখেছিলাম যে y1 is equal to a sin twice pi ভাগ ল্যামডা ct minus x1, যেটা আমরা ধরে নিয়েছিলাম y2 is equal to a sin twice pi ভাগ ল্যামডা ct minus x2, দুইটা তরঙ্গের ক্ষেত্রে লিখেছিলাম। এখন আমরা যদি ধরে নেই যে এই যে minus twice pi ভাগ ল্যামডা x1 ইকুয়াল টু ধরে নিলাম ডেল্টা 1, আর হচ্ছে minus twice pi ভাগ ল্যামডা x2 ইকুয়াল টু ধরে নিলাম ডেল্টা 2, আর twice pi ভাগ ল্যামডা c ইকুয়াল টু ধরে নিলাম ওমেগা। তাহলে দেখো এই কয়েকটা যদি আমরা এই সমীকরণ দুইটাতে বসাই, তাহলে কি হবে, দেখো
y1 is equal to a sin omega t plus delta 1 আর y2 is equal to a sin omega t plus delta 2। এখানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা 1 হচ্ছে দশাকোণ আর ওমেগা টি প্লাস ডেল্টা 2 হচ্ছে দশাকোণ। এগুলো তোমরা প্রথম অধ্যায়ে তরঙ্গ চ্যাপ্টারে দেখবে দশাকোণ ওমেগা টি প্লাস ডেল্টা 1 এবং তাহলে দশা পার্থক্য কি হবে দেখো, দশা পার্থক্য কি হবে, ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2। তাহলে আমি লিখতে পারি যে হচ্ছে মাইনাস 2 পাই ভাগ ল্যামডা, যেটা ধরে নিয়েছিলাম আমরা x1 প্লাস এখানে টুয়াইস পাই ভাগ ল্যামডা x2, যেটা ডেল্টা 2 এর মান আমরা ধরে নিয়েছিলাম। তাহলে লিখতে পারি টুয়াইস পাই ভাগ ল্যামডা x2 মাইনাস x1, যেটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য সমান টুয়াইস পাই ভাগ ল্যামডা ইনটু পথ পার্থক্য। এই হলো আমাদের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এখান থেকেও আমরা কি করতে পারি, গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত বের করতে পারি। এইরকম যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের ছিল ডেল্টা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ভাগ ল্যামডা, ডেল্টা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ভাগ ল্যামডা। আমাদের গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ইয়ে ছিল এন ল্যামডা, আমাদের এরকম ছিল যে এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, এটা ছিল আমাদের পথ পার্থক্যের মান x2 x1 এর মান ছিল n ল্যামডা। তাহলে আমি n ল্যামডাটা এখানে বসালাম। যদি n ল্যামডা এখানে বসাই তাহলে দেখো কি হয়, টুয়াইস পাই ল্যামডা ল্যামডা কাটা টুয়াইস পাই n ডেল্টা, ডেল্টা মান হচ্ছে টুয়াইস পাই n। তার মানে দেখো তরঙ্গদৈর্ঘ্যের দশা পার্থক্য হচ্ছে n ল্যামডা ইজ ইকুয়াল টু 0, টুয়াইস পাই, 4 পাই, 6 পাই, এগুলা পাই এর জোড় গুণিতক হচ্ছে ডেল্টার মান বা গঠনমূলক ব্যতিচারের শর্ত। আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার কখন সৃষ্টি হবে, যখন দশা পার্থক্য ডেল্টা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ভাগ ল্যামডা টুয়াইস n মাইনাস 1 ল্যামডা ভাগ 2। তাহলে আমি 2 কেটে দিলাম, ল্যামডা ল্যামডা কেটে দিলাম, থাকলো আমার টুয়াইস n মাইনাস 1 পাই। তার মানে দেখো এই ডেল্টার মান হবে পাই, 3 পাই, 5 পাই। তার মানে হচ্ছে দেখো আমাদের হচ্ছে পাই এর বিজোড় গুণিতক হবে, তখন কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে। আর এখানে যখন জোড় গুণিতক হবে তখন কি হবে, গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হবে। এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এই শর্তটা আমাদের দশা পার্থক্য সমান হচ্ছে টুয়াইস n মাইনাস 1 পাই, পাই এর বিজোড় গুণিতক। এই হলো আজকের ক্লাস। আগামী ক্লাসে আমাদের চ্যাপ্টার শেষ হবে। তোমরা বেশি বেশি পড়ালেখা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত।